নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আগামী 8ই এপ্রিল 2024 যে সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে, আজকের আলোচনা মূলত তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তা আলোচনা শুরুর আগে আপনাদের কয়েকটা তথ্য আমি শুধু বলে দিই। সেটা হচ্ছে, এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্য নয়। তো আমেরিকা, মূলত উত্তর আমেরিকা মহাদেশে থেকে দৃশ্য। আমি কোন কোন জায়গায় মূলত দেখা যাবে তার একটা নাটশেলে আপনাদের বলে দেব, কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু ঘটে এবং কম বেশি ঘটবে। সেটা আপনারা আপনাদের রেসপেক্টিভ জীবন দিয়ে আপনারা উপলব্ধি করবেন। আমি যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো কিছু না কিছু তো টাচ অবশ্যই করে যাবে। তার নির্দিষ্ট অঞ্চলের মান্ডেল এবং রেসপেক্টিভ যে ন্যাটাল হরোস্কোপ আছে তার উপরে তার ইম্প্যাক্টটা নির্দিষ্ট হবে। অর্থাৎ যার ছক বলি আছে সেক্ষেত্রে ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট কম হবে। যার ছক উইক আছে সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টের মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা যেহেতু সূর্য বা চন্দ্রগ্রহণ আপনাদের বলেছি যে যখন হয় তখন পৃথিবী, সূর্য, চন্দ্র এক লাইনের ওপরে এসে পড়ে। না হলে প্রত্যেক অমাবস্যাতেই সূর্যগ্রহণ আর প্রত্যেক পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হতে পারত, কিন্তু সেটা হয় না। পৃথিবী, সূর্য এবং চন্দ্রের মধ্যে যে তলটা রয়েছে, যে লেভেলটা, সেটা 5 ডিগ্রির ওপর নিচ থাকে। তার ফলে বছরে এক জোড়া করেই সেটা ঘটে। এবার একদম বছরের শুরুতে যদি কোনো একটা গ্রহণ ঘটে তাহলে সেক্ষেত্রে হয়তো এক জোড়া সূর্যগ্রহণ, এক জোড়া চন্দ্রগ্রহণের সাথে কোনো একটা সূর্য বা চন্দ্রগ্রহণও দৃশ্য হতে পারে। তো যাই হোক, সেটা আমাদের আলোচনার আজকে বিষয় থাকবে সূর্যগ্রহণ, সোলার এক্লিপস নিয়ে। আমি আপনাদের একটু প্রথমে টাইমিংটা বলে দিই ভারতবর্ষের সাপেক্ষে। যেহেতু দিনে হচ্ছে না সূর্যগ্রহণ, সুতরাং সূতককাল নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি ভারতবর্ষে যে সময় থেকে গ্রহণের ইম্প্যাক্ট থাকবে সেটা হচ্ছে 8 এপ্রিল রাত 9:12 থেকে। 8 এপ্রিল রাত 9:12 থেকে আমাদের এখানে সূর্যগ্রহণ ইম্প্যাক্ট চালু হবে। যদি একদম অ্যারিথমেটিক্যাল ইম্প্যাক্ট বলেন, ইম্প্যাক্ট কিন্তু চালু হয়ে যাবে চন্দ্র যেই মুহূর্তে বৃহস্পতির নক্ষত্র নিয়ে নেবে। মানে আমি যে সময়টা বলেছিলাম যে 6 তারিখ থেকেই কিন্তু সময়টা কার্যকরী হয়ে যাবে। তো সেই গ্রহণ যখন মোটামুটি একটা বলতে পারেন যে গ্রহণের 40% ইফেক্টের মধ্যে চলে যাবে, তো সেই সময়টা হচ্ছে রাত্রি 10:09। আমি যা বলছি ভারতবর্ষের সাপেক্ষে বলছি। আর যখন একদম ইন্টেন্সিটি সব থেকে হায়ার থাকবে সেটা হচ্ছে 11:47 রাত্রিবেলা। তারপরে কমের দিকে আসতে থাকবে আবার ইম্প্যাক্টটা। তো সেই ইম্প্যাক্টটা আবার 40%-এর কাছাকাছি আসবে, সেটা হচ্ছে 1:26। তার মানে তখন 8 তারিখ থেকে 9 তারিখ হয়ে যাবে অফিসিয়ালি। আর লাস্ট যতক্ষণ পর্যন্ত এই গ্রহণের ইম্প্যাক্ট থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সূর্যকে দেখা যাবে না, সেই অংশটা হচ্ছে একদম মানে পুরো অংশটাই আর কি, মানে সামান্য অংশ সূর্যের মানে অদেখা অবস্থায় থাকবে। মানে হয় না যে বলয় গ্রাস হয়, খণ্ড গ্রাস হয়, তো গ্রহণটা যখন ছেড়ে যায় তখন আস্তে আস্তে সূর্যের যে আমরা যেহেতু লিনিয়ার ভাবে দেখি, সেই তো আমরা একটা চাকতির মতন দেখি, তার সামান্য অংশে তো গ্রহণ থাকবে, থাকতে থাকতে কমবে। তো সে একদম যখন পুরো ব্যাপারটা এলিমিনেট হয়ে যাবে সেটা হচ্ছে 2:22, 9 তারিখ মাঝরাতে। তার মানে 8 তারিখ থেকে 9 তারিখ দুটো মিলিয়ে গ্রহণ পড়ছে। এই গ্রহণ যখন হবে তখন রবি এবং চন্দ্র দুজনেই রেবতী নক্ষত্রে থাকবে। চন্দ্র থাকবে মূলত অন্তত প্রথম দিকটা সে মকর রাশির নবাংশে, অর্থাৎ 20 ডিগ্রির ওপরে থাকবে। এবং তারপরে সে চলে যাবে আস্তে আস্তে, গ্রহণ শেষ হতে হতে সে কুম্ভ রাশির নবাংশে চলে যাবে। রবি কুম্ভ রাশির নবাংশেই থাকবে। যখন গ্রহণ লাগবে আর কি, সেই সময়টা কিন্তু মকর রাশির নবাংশে চন্দ্র এবং রাহু একসাথে অবস্থান করবে। এটাই নর্মালি কলোকিয়াল ভাবে হয়। আমি আপনাদের বলেছিলাম যে
সূর্যগ্রহণ যেখান থেকে দৃশ্য হোক না কেন সেটা পূর্ণ দৃশ্য হবে, কারণ রবি এবং রাহুর মধ্যে 5 ডিগ্রির কম ডিফারেন্স থাকবে। তো যখন গ্রহণ হবে সেই সময়টা আমাদের রবি থাকবে 25 ডিগ্রির মতো এবং রাহু থাকবে 21.5 ডিগ্রি। তো দুজনের মধ্যে 3.5 ডিগ্রির ডিফারেন্স আছে। তো সেই হিসাবে কিন্তু বলতে পারে যে এটা মানে খুব ইম্প্যাক্টফুল গ্রহণ। তো কোথায় কোথায় দেখা যাবে মূলত আমি দেখবেন কমিউনিটি পোস্টে যেটা দেয় আর কি, ওরা যে পিকচারটা সেটা আপনাদের দিয়ে দেবো, আপনারা তখন দেখে নিলে তার একটা যে অংশ দিয়ে যায়। দেখুন পৃথিবীর গায়ের ওপরে চাঁদের ছায়া পড়ছে, সূর্য তার পেছনে থাকছে। তো চাঁদের ছায়া পৃথিবীর তো পুরো অংশে পড়বে না, তো যেহেতু পড়বে না সেই জন্য সূর্যগ্রহণ কখনোই পৃথিবীর সব জায়গা থেকে কখনোই দৃশ্য হয় না, কোনোটাই হয় না, সূর্যগ্রহণ কখনোই নয়। তো অনেক সময় চাঁদের যদি নির্দিষ্ট যে কোণটা আসছে, যে শঙ্কুর যে মাথাটা আসছে, সেটা যদি আগেই শেষ হয়ে যায়, আমি চিত্রের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতাম যদি আমার ব্ল্যাকবোর্ড থাকতো, সেই অনন্তকাল ধরে বলে আসছি। তো যাই হোক, তো তাহলে বুঝতে পারতেন সেটা খণ্ডগ্রাস বা বলয়গ্রাস হয়ে যেত তখন। এগুলো একদম ক্লাস 6, 7, 8-এর বাচ্চারা সবাই জানে, এগুলো একদম বেসিক পিকচারের মধ্যে পড়ে, কিভাবে হয় না হয় আপনারাও আশা করি প্রত্যেকেই অবগত আছে। এটা তো আমি তার সেলেস্টিয়াল এফেক্টটা বললাম। এবার অ্যাস্ট্রোলজিক্যাল এফেক্ট মূলত যে যে পুস্তকের মধ্যে আলোচনা করা আছে সেটা আছে বিশুদ্ধ সিদ্ধান্ত রয়েছে, আমাদের বৃহৎ সংহিতা রয়েছে, বৃহৎ পরাশরী হোড়া, এমনকি লঘু পরাশরী হোড়াও রয়েছে, নারায়ণ সংহিতা রয়েছে, ব্রহ্ম সংহিতা রয়েছে, বশিষ্ঠ সংহিতা রয়েছে, ভৃগু সংহিতা রয়েছে, বিভিন্ন জায়গায় গ্রহের ফল দীপিকা রয়েছে, গ্রহের মানে গ্রহণের পূর্ণ বর্ণনা রয়েছে এবং কিভাবে সেগুলো অ্যাপ্লিকেবল হয় আমাদের ক্ষেত্রে সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা আমাদের শাস্ত্রে করা হয়েছে। তো যাই হোক, যদি গ্রহণ কোথাও পূর্ণ মাত্রায় দৃশ্য হয় তাহলে সেটা 70 থেকে 100% পর্যন্ত তার ইন্টেন্সিটি থাকে। আর যদি মানে আংশিক দৃশ্য হয় তাহলে সেটা 50 থেকে 70% পর্যন্ত তার ইম্প্যাক্ট থাকে। কিন্তু সেটা যদি দৃশ্য নাই হয়, যেরকম ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে তার ইম্প্যাক্ট থাকবে মোটামুটি 30 থেকে 50%-এর মতো। এবং বারবার বললাম এই ডিফারেন্সটা হয় যেহেতু ছকের প্রত্যেকটা ছকের নির্দিষ্ট স্ট্রেংথ আছে, প্রত্যেকটা মান্ডেন এরিয়া মানে মান্ডেন যেখানে যেখানে করা হয় যেভাবে যেভাবে তার নির্দিষ্ট প্ল্যানেটের ইম্প্যাক্ট আছে সেই এলাকায়, সেই হিসাবে ব্যাপারটা ঘটে আর কি। তো যাই হোক, আমরা কোথায় দেখতে পাবো সেটা হচ্ছে ক্যানাডার একদম দক্ষিণ পূর্ব পাশে। ক্যানাডা এবং আমেরিকার বর্ডারটা না অনেকটা পাঁচিলের মতন, টানা বর্ডার 3000 কিলোমিটার। মেক্সিকোর সাথেও এরকম, মানে আমেরিকা মধ্যেখানে ইউএসএ, উত্তরে ক্যানাডা, দক্ষিণে মেক্সিকো। তো পাঁচিলের মতন একটা বর্ডার ক্যানাডার সাথেও আছে। তো সেই মানে আমেরিকার উত্তর অংশে এবং ক্যানাডার একদম দক্ষিণ পূর্ব অংশে থেকে দৃশ্য হবে। এবং আমেরিকা মহাদেশে মানে উত্তর অংশে এটা বেসিক্যালি কার্যকরী। দক্ষিণ আমেরিকার একদম উত্তরের দিকে যে দেশগুলো আছে, মনে করুন ভেনিজুয়েলা আছে, তার বাদিকে ইকুয়েডর আছে, পেরু আছে, তার ডান দিকে রয়েছে বাদিকে রয়েছে কলম্বিয়া, সুরিনাম, ফ্রেঞ্চ গুয়ানা, এরকম প্রভৃত দেশ আছে, সেখান থেকেও কিছুটা দেখা যাবে। বা একদম আমাদের যদি উত্তর আমেরিকা মহাদেশের মেক্সিকো, হ্যাঁ, হন্ডুরাস, এই সমস্ত পানামা, এই সমস্ত দেশ থেকেও কম বেশি আংশিক দেখা যাবে। কিন্তু আমেরিকা মহাদেশের যে অংশ দিয়ে এটা যাবে, মানে আমেরিকা মহাদেশ বলছি, আমেরিকা মহাদেশের নামটা আমেরিকা, যেরকম ভারত মহাসাগরের নাম ভারত মহাসাগর, হ্যাঁ, ভারতবর্ষের নাম অনুসারে, কিন্তু মহাসাগরটা তো পুরোটাই ভারতের বিলঙ্গিং নয়, ভারতের তার একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত তার অথরিটি থাকে, সব দেশেরই তাই থাকে, নামটা সেভাবে হয় আর কি। তো আমেরিকা মহাদেশের মধ্যে আমেরিকা একটি দেশ, তো সেখানে অনেক দেশ রয়েছে। তো ইউএসএর সাদার্ন ইস্ট
পোর্শনে বেশি দেখা যাবে, এবং ক্যানাডারও সাদার্ন ইস্ট পোর্শন, মেক্সিকোরও নর্দার্ন পোর্শনে বা নর্থ ইস্ট পোর্শনে, বা সাদার্ন আমেরিকার একদম নর্দার্ন পোর্শনে দেখা যাবে। ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ আছে যেখানে ওয়েস্ট ইন্ডিজ আর কি, তো তারও নর্দার্ন বেল্ট থেকে দেখা যাবে আরো। তো আটলান্টিক মহাসাগর, প্যাসিফিক ওশেন, আমেরিকার একদম পশ্চিম দিকে প্যাসিফিক ওশেন, পূর্ব দিকে আটলান্টিক ওশেন। তো দুই ওশেনের ওপর দিয়েই আর কি বিস্তৃত থাকবে, কিন্তু যে অংশে মানুষ বসবাস করে সেই অংশটায় দেখা যাবে। এবং পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে, মনে করুন একদম পশ্চিম প্রান্তে আমাদের স্পেন রয়েছে, পর্তুগাল রয়েছে, তার ধরুন আপনি যদি উত্তরে যান তাহলে ফ্রান্স রয়েছে, একদম তারও যদি ওপরে যান তাহলে আমাদের গ্রেট ব্রিটেন রয়েছে। তো এরকম জায়গা দিয়েও কিন্তু গ্রহণ দৃশ্য হবে। তো মোটমাট ইউরোপের একদম ওয়েস্টার্ন পোর্শনেও কিন্তু এই গ্রহণ দৃশ্য থাকবে। তো এবার এত কথা কেন বলছি, তার বলার পেছনে কারণ আছে। কারণ আপনাদের আমি বহুদিন শনির গোচরের সময়, শনি যখন একটু রিক্যাপ করে দেখবেন যে কুম্ভ রাশিতে গোচর বা পরবর্তীকালে যখন আবার মার্গী হওয়ার পরে, তখন আমি বারবার বলেছিলাম যে দেখবেন যে ইউরোপ বা আমেরিকা, যারা আমাদের ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমির অনেকটা কন্ট্রোল করে আর কি, বা বলা যেতে পারে একটা সিংহভাগ কন্ট্রোল করে, তাদের কিন্তু ইকোনমিক জায়গা নড়বড়ে হবে এবছর। মানে এবছর মানে আগামী, আমি 1 বছর আগে বলেছিলাম, 1.5 বছর আগে, তো আগামী 2-3 বছর, মানে 25 সালের এন্ড পর্যন্ত ব্যাপারটা কিন্তু সাস্টেইন থাকবে। তো এই সময় তার ইম্প্যাক্ট বেশি বুঝতে পারবেন। যারা যে অংশে গ্রহণ সংগঠিত হচ্ছে, যে নক্ষত্রে হচ্ছে, সেই নক্ষত্রের অধিপতি হচ্ছে রেবতী, সেই নক্ষত্র রেবতী, এবং তার অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ নিজে বকরি থাকবে, শুধু বকরি নয়, বুধ গণ্ডান্তে থাকবে, এবং বুধের ডিগ্রিগত অবস্থান থাকবে 45 মিনিট। তো 45 মিনিটে থাকবে। তো সেই হিসাবে বুধের যে নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে সেটাও কিন্তু এই গ্রহণের মধ্যে ইনক্লুডেড থাকবে, এবং শুক্রও থাকবে প্রায় 10 ডিগ্রির কাছাকাছি, এবং গ্রহণ চলাকালীন 10 ডিগ্রি ক্রস করে যাবে। তো সেই হিসাবে শুক্র তার নিজের নবাংশের মধ্যে চলে আসবে, তুলা রাশির নবাংশে। তো সেই হিসাবেও তার এখানে বলের হ্রাস ঘটবে, আমি শুক্রের আলোচনার সময় বলেছি। এবং রাহু, চন্দ্র, রবি, তার সাথে শুক্র থাকবে, এবং বুধও কিন্তু একদম মেষ এবং মিনের যে জাংচার আছে তার উপরেই প্রায় থাকবে। তো সব মিলিয়ে যে প্ল্যানেট সিচুয়েশনটা থাকবে সেটা একেবারেই খুব বেটার বলা যায় না। তো কোন কোন ক্ষেত্রে ইফেক্ট দেবে সেটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে আমাদের লঘু পরাশরী হোরা, আমাদের বশিষ্ঠ সংহিতা, আমাদের ফলদীপিকা, সেখানে পরিষ্কার বলা আছে যারা যারা মানি, যারা যশস্বী, কলিযুগে যশস্বী সম্পর্কে যে কথা বলা আছে সেটা আপনাদেরও আমি বলেছি। রবি যে যশ দেয় সেটা জ্ঞানের মাধ্যমে তো অবশ্যই দেয়, রবির মধ্যে ভার্সেটাইল নলেজ থাকে, রবি থেকে সমস্ত প্ল্যানেট বেরিয়েছে, তো রবির মধ্যে গুণের কোলাবোরেশন সেখানে রয়েছে। কিন্তু রবি কলিযুগে যেটা সব থেকে বেশি দেয় সেটা হচ্ছে অর্থের মাধ্যমে ক্ষমতা দেয়। কলি মূলত মেটেরিয়াল জায়গাতেই তার এনক্রোচমেন্টটা থাকে। তো সেই হিসাবে তার ইম্প্যাক্টই হচ্ছে যে মানুষই ক্ষমতাশালী হবে সে অর্থশালীও হবে, বা উল্টো করে বলা যায় অর্থশালী হলে ক্ষমতা তার পিছন পিছন চলে আসবে। এটা কলিযুগের বেসিক ইম্প্যাক্ট। এটাই পণ্ডিতরা বলে গেছেন, মুনি ঋষিরা বলে গেছেন। আমি তার উপরই বলছি, যেহেতু রবি থেকে তার 7th হাউসে সংগঠিত হবে এই গ্রহ, তো যার ফলে যারা যশস্বী, মানি, যারা ধনী মানুষ, তাদের কিন্তু সেই জায়গায় ক্ষয় হবে, এরোশন হবে কোনোভাবে। ধরুন
কোনো অর্থ ব্যয় হতে পারে কোনো কারণে, বা ধরুন আপনি কোনো একটা কোম্পানি চালান, সেখানে কোনো প্রোডাকশন ঘটিত কোনো সমস্যা হতে পারে, সেখানে কোনো আপনার যে এমপ্লয়িজ আছে তাদের সাথে এমপ্লয়ারের সমস্যা হতে পারে, সেখানে প্রোডাকশন রিলেটেড প্রবলেম, কোয়ালিটি রিলেটেড প্রবলেম, বা আপনার থেকে আপনার কোনো কম্পিটিটর চলে আসলো, তো সে আপনার যে স্টেক আছে সেটাকে নষ্ট করছে। মোটমাট আপনার যার যত মান এবং যশ বেশি থাকবে, যে যত বেশি ইম্প্যাক্টফুল হবে সোসাইটিতে, তার উপরে কিন্তু বেশি প্রভাব হবে। এটা আমি মূলত বলছি জেনারেল, যে কীরকম ইম্প্যাক্ট হতে পারে। 2 নম্বর হচ্ছে মানুষ যারা ধরুন খুব হায়ার ইনকাম গ্রুপে রয়েছে, ধরুন যে বছরে 100 কোটি 200 কোটি এরকম ব্যবসায়ী মনে করুন, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন, তাদের যে পরিমাণ তাদের ট্যাক্স প্রদান করতে হয় বিভিন্ন রকম, সেটাও অনেক বেশি, তাদের স্ল্যাবও অনেক বেশি। তো দেখা যেতে পারে কোনো না কোনো কারণে সেই স্ল্যাবের পরিমাণ কম বেশি হতে পারে, বা কোনো কারণে তাদের উপরে কোনো পেনাল্টি চাপতে পারে, বা কোনো ধরুন কোনো ডিউজ আছে সেটা দেওয়া হয়নি, সেটা অনেক ইন্টারেস্ট পেনাল্টি নিয়ে একটা বড় টাকা। মোটমাট আপনার কাছ থেকে মানির এরোড করবে, ক্ষয় করবে, এটাই হচ্ছে এ সময়কার কাজ। এবং কাদের করবে? যার যত বেশি আছে সেখান থেকে ক্ষয় করাবে। কিন্তু এটা নিয়ে মানে আমি জানি না এর ইম্প্যাক্ট কীরকম হবে। মানে ইম্প্যাক্ট মানে বিভিন্ন মানুষ তো তার এক এক কনসেন্স থেকে কোনো জিনিসকে দেখে, কিন্তু আমি বলছি এটা কিন্তু খুব ভালো ইফেক্ট নয়। কারণ মনে করুন কোম্পানির উপরে যদি ইম্প্যাক্ট ফেলে, তাহলে তারা সেখানে যারা এমপ্লয়ি আছে তাদের উপরেও ইম্প্যাক্ট ফেলবে পরোক্ষভাবে। তার ফলে এই সময় দেখা যেতে পারে পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি, দেখুন আমেরিকা পৃথিবীর যে ব্যবসা, মানে মানিটারি জায়গা থেকে এরা প্রচুর ক্ষমতার অধিকারী। কেন অধিকারী? কারণ প্রোডাকশন হয়, এমন এমন জিনিস তারা তৈরি করে যে জিনিসের বাজার মূল্য বেশি, তো তার ফলে তারা মুনাফা অনেক বেশি করে, তো তার ফলে তাদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি। তো এই সব দিক থেকে মিলিয়ে দেখবেন যে তাদের দেশে এমন এমন ধরুনই যে ইন্টারনেট বা ফোন, যে বিখ্যাত যে ফোন ধরুন অ্যাপল, কোথাকার কোম্পানি? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে তার ম্যানুফ্যাকচার হচ্ছে, কিন্তু তার ব্র্যান্ডটা কোথাকার? কোনো এক সেই কোম্পানি যদি কোথাও লাভ করে, সেই লাভের অংশ কোথায় যায়? মূলত সেটা কিন্তু আমেরিকাতেই যায়, কারণ সেখান থেকেই প্রোডাকশনটা এসছে। এবার সারা পৃথিবীতে ছড়িয়েছে, কোথাও কোথাও ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করেছে। তো সেই রকম কোম্পানি যারা খুব রিনাউন্ড, রবি মানে কিন্তু যশ, যেটা মানুষের ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ওপরে কিন্তু ইফেক্ট আসবে। যখন ইফেক্ট আসবে তখন কিন্তু একটা লে আউট হওয়ার প্রবণতা কিন্তু থেকে যায় কোনো কোম্পানির উপরে যখন হয়। ম্যানুফ্যাকচারিং ইউনিট, ডিফেন্স সেক্টর, মানে ইউএসএ নিয়ে কেন বলছি, গ্রহণের পুরো ইম্প্যাক্টটাই আমেরিকার ওপরে থাকবে মূলত, বিশেষত মধ্য দক্ষিণ আমেরিকা। আমি যদি প্রদেশগুলোর আপনাকে নাম বলি, তাহলে একদম সাদার্ন প্রদেশ যেটা, সেটা হচ্ছে টেক্সাস আছে, জর্জিয়া আছে, তারপরে অ্যালাবামা আছে, তারপরে সাউথ ক্যারোলিনা আছে, নর্থ ক্যারোলিনা আছে, ভার্জিনিয়া রয়েছে, তার সাথে ধরুন কেঞ্চুরি রয়েছে, তারপরে টেক্সাস রয়েছে, যেটা একদম হাডসন বে এর মধ্যেখানে রয়েছে। হ্যাঁ, তো এরকম একাধিক প্রদেশ আছে। তো সেইখান দিয়ে কিন্তু গ্রহণটা পাস হবে, এবং এগুলো বিরাট পরিমাণে ম্যানুফ্যাকচারিং হাব আর কি, মানে গ্লোবাল জায়েন্ট যারা, তো তাদের মধ্যে কিন্তু ইফেক্ট আসার সম্ভাবনা রয়েছে। বা এমন এমন ব্র্যান্ড আপনারা খান, বার্গার, পিৎজা, এরকম অনেক কিছু আছে যা কিন্তু গ্লোবাল ব্র্যান্ড, আমেরিকা থেকেই আসে। তো সেই সমস্ত জিনিসের উপরে কিন্তু এফেক্ট আসবে, যার ব্র্যান্ড ভ্যালু বেশি তার তত ইফেক্ট আসবে।
এক্ষেত্রে মানে বলা যেতে পারে যে বিলিয়নিয়ার যারা বা মিলিয়নিয়ারেরও অনেক ওপর দিকে তাদের এরোশন বেশি হবে। ডিফেন্স সেক্টরে যেটা বলছিলাম যে আমেরিকা পৃথিবীর সব থেকে বেশি ডিফেন্স প্রোডাকশন তৈরি করে। পৃথিবীর প্রায় ধরুন মোর দ্যান 36-37% বেশি ইকুইপমেন্ট যা তৈরি হয় পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। তারপরে রাশিয়া আছে, এখন ভারতবর্ষ আস্তে আস্তে জেনারেট করছে সেই জায়গা, কিন্তু এরা বহু আগে থেকে রয়েছে এবং এরা ফ্রান্সও রয়েছে, ফ্রান্স বোধহয় 3 কি 4 নম্বরে হবে, যাই হোক এরকম যারা মানে গ্লোবাল জায়েন্ট আর কি ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করার ক্ষেত্রে এইরকম জায়গায় কিন্তু ইফেক্ট পড়তে পারে। এমন দেখা গেল যে হঠাৎ করে খুব বড় টাকার একটা ডিল ক্যান্সেল হতে পারে, বা ধরুন কোনো একটা যে মানের বস্তু তৈরি করা হচ্ছে সেই মান বজায় রাখা গেল না, তার দরুন যেটা হতে পারে যে সারা পৃথিবীতে তার যে ফেস ভ্যালু যেটা আছে তো সেটা কোনো কারণে নেমে গেল, অন্য কোনো কোম্পানি পরবর্তীকালে সেই জায়গাটা কিন্তু মানে টেক ওভার করে নিতে পারে, এইরকম ধরনের জায়গা আছে। এছাড়া যে জায়গায় এফেক্ট আসতে পারে সেটা হচ্ছে রবি, মানে বারবার বলছি কলিযুগে রবির ক্ষমতা মূলত মানি থেকে আসে, মানে বা উল্টো বলতে পারেন মানি আসলে আপনার ক্ষমতা বৃদ্ধি হবে, এটা একটা মানে কি বলবো উভমুখী একটা ম্যাটার। তো মানি কোথায় থাকে? মূলত মানি থাকে ব্যাংকিং সেক্টরে, মানি থাকে ইন্স্যুরেন্সে, মানি মার্কেটে ছড়িয়ে থাকে, বিভিন্ন মানুষ যারা ধরুন শেয়ার বাজারে লগ্নি করছে, তো বিভিন্ন কোম্পানির তো সে তো মালিকানা সত্ত্ব ভোগ করছে, হতে পারে সেটা হয়তো 1%-এরও 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু আপনি তো সেই কোম্পানির সেইটুকু অংশের মালিকানা আছে। এরকম 1 লক্ষ লোক মিলে কোম্পানির দেখা যাচ্ছে যে 40% শেয়ার নিজেদের হাতে রেখেছে, বাকি 40-60% হয়তো কোম্পানির হাতে রয়েছে। তো সেইভাবে কোম্পানি বাজার থেকে মানি উইথড্র করে লেজিটিমেট প্রসেসে, এবং তারা সেটা কোম্পানির প্রোডাকশনের পেছনেই কাজে লাগায়, যার দ্বারা কোম্পানিরও লাভ হয়, এমপ্লয়িজেরও লাভ হয়, সব দিক থেকেই ব্যাপারটা আরও বেশি বাড়াতে পারে, আরও মানুষ কাজ করতে পারে, এরকমভাবেই চলে। এই জায়গায় এফেক্ট আসবে ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, যেখানে গ্রোথ আছে যে জায়গাগুলোতে সেখানে ইফেক্ট আসবে। ইভেন শেয়ার বাজারেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস আসবে। আপনারা 6 তারিখ থেকে মোটামুটি 5 তারিখ রাতের দিক থেকে মোটামুটি 16 তারিখ পর্যন্ত এই যে সময়টা যাবে, এই সময়টায় খুব বেশি পরিমাণে ইফেক্ট আছে, এবং বুধ বকরি থাকবে 25শে এপ্রিল পর্যন্ত। তো 25শে এপ্রিলের পরে বুধ মার্গী হবে সন্ধেবেলা, তারপরে বুধ 3.5 দিনের জন্য কাছাকাছি এক্সজশন ফেজে চলে যাবে। তো 28-29 তারিখ পর্যন্ত কম বেশি ইম্প্যাক্টটা কিন্তু রয়েছে, সেটা থেকে সাবধান থাকতে হবে। তাছাড়া বিভিন্ন ধরুন যারা রেভিনিউ সেক্টরে রয়েছেন, যে সমস্ত যারা ট্যাক্স আদায় করেন, বিভিন্ন রকম আদায় করেন, তাদের কিন্তু রুলস রেগুলেশন বা এই সমস্ত কিছু কিন্তু বেড়ে যেতে পারে। তাদের বেড়ে যেতে পারে মানে কি, ধরুন 5 বছর আগে কেউ কোনো একটা জায়গা হয়তো মিসফেব্রে করে গেছে কোনোভাবে, সেই ট্যাক্সটা পেনাল্টি সহ চাপিয়ে দিল, মানে আপনার থেকে ক্ষয় হওয়া মানে আপনি যদি একজন কোম্পানির মনে করুন ওয়ান অফ দি মানে পার্টনার্স বা ডাইরেক্টরশিপ যেরকমই হোক, তো তার কোম্পানির ক্ষয় হওয়া মানে কোম্পানির লায়াবিলিটি বৃদ্ধি, অ্যাসেট কমছে, তো সেই প্রেশারটা কোথায় এসে পড়বে? তার এমপ্লয়িজের ওপরে, তার প্রোডাকশনের ওপরে, সেই জায়গায় এফেক্ট ফেলবে। কোথায় এফেক্ট ফেলতে পারে বললাম, ব্যাংকিং সেক্টরে, তার সাথে ইন্স্যুরেন্স সেক্টরে, তার সাথে শেয়ার মার্কেটে এফেক্ট ফেলবে, সেকেন্ডারি মানি মার্কেটে এফেক্ট ফেলবে। তাছাড়া ধরুন যেখান থেকে খুব দ্রুত মানি আর্ন হয়, যেমন ধরুন পেট্রোলিয়াম, সারা পৃথিবীতে যার অনন্য মানে কি বলবো ইম্পর্টেন্স আছে, ন্যাচারাল গ্যাস। এবং দেখবেন যে গ্রহণের আমি যখন ছবিটা দেখবেন কমিউনিটিতে পোস্ট করে দেবো, তখন দেখতে পাবেন ওটা সাগরের ওপর দিয়েই গিয়েই কিন্তু আটলান্টিক ক্রস করি, মানে প্যাসিফিক ক্রস করে এসছে, আটলান্টিক ক্রস করে আমেরিকার ওপর দিয়ে, মানে উত্তর আমেরিকা মহাদেশের মুখ্যত ওপর দিয়ে গিয়ে ও
ইউরোপের একেবারে পশ্চিম অংশ, উত্তর পশ্চিম অংশ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে ছায়াটা। তো ওখানে একটা বিস্তৃত সমুদ্র, সমুদ্র থেকে কি প্রোডাকশন হয়, মুখ্যত অনেক কিছুই হয়। তার মধ্যে যেটা এনার্জি সেক্টরে কি হয়, ন্যাচারাল গ্যাস হয়, পেট্রোলিয়াম হয়, সমুদ্রের যে স্রোত আছে সেই স্রোত থেকে কারেন্ট হয়। আমাদের দেশে কেরালা আছে, ভিজিনজাম আছে, ভিজিনজামে সমুদ্রের এই স্রোত থেকে আনকনভেনশনাল সোর্স অফ এনার্জি প্রোডাকশন হয় আমাদের দেশে। সেরকম পৃথিবীর বিভিন্ন দেশে হয়। ওয়াইন্ড এনার্জি যেটা নেদারল্যান্ডে দেখবেন, আমাদের দেশের পৃথিবীর মানে আমাদের দেশের বিভিন্ন জায়গায়, গুজরাটেও আছে, যেখানে হাওয়া খুব দেয় এবং সেখান থেকে কারেন্টের প্রোডাকশন হয়। এরকম জায়গায় ইফেক্ট ফেলে, অর্থাৎ যেখান দিয়েও পাস করবে সেই জায়গাটাতে বেশি ইফেক্ট দেবে। কিন্তু সূর্যগ্রহণ যখন, অর্থাৎ ভারতবর্ষে এই জায়গাগুলো, আমি যে জায়গাগুলো বলেছি কমন আলোচনা করেছি, ভারতবর্ষের ক্ষেত্রে তার ইফেক্ট থাকবে 30 থেকে 50% মতো, আর আমেরিকা যুক্তরাষ্ট্রে তার ইফেক্ট থাকবে মনে করুন 60 থেকে প্রায় 100% মতো। এবং তাছাড়া যে ন্যাচারাল ক্যালামিটির যোগ আছে, একদম হাই মানে যে ওয়াইন্ড আছে, খুব বেগে হাওয়া, টর্নেডো, এই সমস্ত জাতীয়, তার সাথে হেভি রেইনফল, কোস্টাল এরিয়া, তো জলের ঘরে হচ্ছে, তো জলের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকবে এখানে। জল বেশি ইনফ্লুয়েন্সড হবে মানুষের শরীরেও, কিন্তু যাদের মধ্যে বাত, পিত্ত, কফের যে কোনো একটার মধ্যে যদি বাতের সমস্যা বেশি থাকে, তো তাহলে কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন। গা হাত পা খুব ব্যথা হবে। তাদের রিউমেটয়েডের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা করবে। দাঁতে প্রবলেম আছে, লিগামেন্টে সমস্যা আছে, হাঁটুতে প্রবলেম আছে, সাইনাসের সমস্যা রয়েছে, কার্টিলেজে শরীরে কোথাও কোনো সমস্যা রয়েছে, সেখানে কিন্তু বেশি প্রবলেম দেবে। আর ইনডাইজেশনে সমস্যা করবে। তার ফলে 6 তারিখ থেকে মোটামুটি 12-13 তারিখ পর্যন্ত হালকা খাবেন যতটা সম্ভব। বিশেষত মানে আমরা হয়তো গ্রহণের সময় পাচ্ছি রাত্রিবেলা, এবং আমরা দেখতেও পারবো না, আমাদের এখানে দৃশ্য নয়, কিন্তু সূর্য মানে সে তো দিনের বেলা, তার ফলে দিনের বেলা খাওয়াটা হালকা খাবেন। এমনিতেই গরম আছে খুব, তো হালকা খাওয়ার চেষ্টা করবেন এই সময়টাতে। আর কোথায় কোথায় ইফেক্ট আসতে পারে সেটা হচ্ছে, আচ্ছা, আমাদের যে সমস্ত, মনে রাখবেন পৃথিবীর মধ্যে সব থেকে চিপেস্ট যে ট্রান্সপোর্টেশন, মোড অফ ট্রান্সপোর্টেশন আছে, সেটা কিন্তু জল। আকাশের ট্রান্সপোর্টেশন সব থেকে কস্টলি, প্লেন, হেলিকপ্টার, আর স্থলে তারপরে জলে সব থেকে চিপেস্ট। এইখানে সমস্যা আসতে পারে কোনোভাবে। এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেড সি, এই সমস্ত এরিয়ায় মাঝে মাঝেই এই পাইরেটসদের সমস্যা হচ্ছে, ব্লকিং করছে। এখানে ইন্ডিয়ান নেভি অত্যন্ত সাহসিকতার সাথে তাদের উদ্ধার করছে, ইরেসপেক্টিভ অফ নেশনস। অসংখ্য মানুষকে উদ্ধার করেছে অন্যান্য দেশের, এবং তাদের সেফলি তাদের দেশে তাদের ছেড়ে দিয়ে আসা হয়েছে। তো আমাদের নেইবারিং দেশেরও প্রচুর মানুষকে উদ্ধার করা হয়েছে আমাদের নেভির দ্বারা। তো এই সমস্ত জায়গাটাতে এমনিতে এই সমস্ত জায়গায় সমস্যা আরও বাড়তে পারে, যেখানে যেখানে মানে পাইরেটস বা ধরুন কোনোভাবে কোনো অন্যরকম কোনো উৎপাত আর কি আছে তার ট্রান্সপোর্টের ক্ষেত্রে, সেখানে এই জাতীয় সমস্যা বাড়তে পারে। যারা অ্যাকুয়াটিক অ্যানিমেলস আছে, মাছ বা অন্যান্য যত রকম, তাদের উপরেও কিন্তু ইম্প্যাক্ট আসতে পারে। একদম কোস্টাল লাইনে কিন্তু সেটা একদম প্যাসিফিক ওশনের কোস্টাল লাইন এবং আটলান্টিক ওশনের কোস্টাল লাইনে কিন্তু সুনামি, যেমন ধরুন পেরু, ইকুয়েডর, চিলি। চিলি যেহেতু একেবারে লম্বা একটা ফালি দেওয়া দেশ একেবারে, তো তার মানে 140 কিলোমিটার ম্যাক্সিমাম আর কি তার ব্রেথ, আর লম্বায় আছে প্রায় 3500 কিলোমিটার। দেশটার একটা সমস্যা আছে, দেশটা পূর্ব দিকে অগ্রসর হতে পারে না, কারণ আন্দিজ পাহাড় আছে আর্জেন্টিনা আর চিলির মধ্যেখানে। তার ফলে দুজনের মধ্যে একটা ন্যাচারাল বর্ডার আছে।
এইরকম দেশের একদম কোস্ট লাইন বরাবর বা উল্টো দিকের যে সমস্ত দেশগুলো রয়েছে, আমাদের ব্রাজিল রয়েছে, সেই সমস্ত দেশে কিন্তু এই সুনামি বা একটু ঢেউ, অতিরিক্ত জল চলে আসা, এই ধরনের প্রবণতা হতে সম্ভাবনা রয়েছে এবং তাতে অ্যাকুয়াটিক প্রাণীর কিন্তু সমস্যা আসবে। আরেকটা জিনিস বলে দিই আপনাদের, শুক্র যখন গ্রহণ শুরু হবে, শুক্র তখন কন্যা রাশির নবাংশে থাকবে। হ্যাঁ, 9°59'40" থাকবে। না, ক্ষমা করবেন, 9°59'52" থাকবে এবং কিছুক্ষণের মধ্যেই সে তুলা রাশির নবাংশে চলে যাবে। এবং যেহেতু তুলা রাশির নবাংশে চলে যাবে এবং নবাংশে আসা মাত্র সে আমাদের ন্যাচারাল যে রাহু বা কেতু, তার কেতু থেকে 4th, রাহু থেকে 10th, বা শুক্র থেকে রাহু 4th, শুক্র থেকে কেতু 10th, এই মানে একটা অদ্ভুত কম্বিনেশনে নবাংশে পোস্টেড হবে। তার ফলে যেগুলো ভিজুয়াল আমাদের যে সমস্ত মিডিয়া আছে, মনে করুন দেখতে পাচ্ছেন, এদের ওপরে কিন্তু খুব ইম্প্যাক্ট হবে এই সময়। মানে যারা ভিজুয়াল কমিউনিকেশন আছে, এখানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বার যোগ আছে। সারা পৃথিবীরই কিন্তু যে ফাইন্যান্সিয়াল স্টেটাস আছে সেটা কিন্তু একটু ফ্লাকচুয়েটিং হয়ে তারপরে ব্যাপারটা স্থির হবে। স্থির হতে হতে এই মাসের এন্ড। আমি বলেইছি যে এই মাসটা কিন্তু একেবারেই প্রোডাক্টিভ মান্থ নয়। তো তার ফলে প্রত্যেকেই নিজেদের জায়গাটাকে একটু সাবমিসিভ রাখবেন, তাহলে সমস্যা নেই। আর যেসব জায়গা মানে অলরেডি বোন অফ কন্টেনশন রয়েছে, সেসব জায়গায় সমস্যা আসবে। আমাদের যে চক্র দেখা হয়, কর্মচক্র, সেই কর্মচক্র অনুসারে আমি চন্দ্রগ্রহণের সময় বলেছিলাম যে ইস্টার্ন সাইড এবং নর্দার্ন সাইড এবং ইস্টার্ন সাইডে ইম্প্যাক্ট বেশি হবে। যে কোনো দেশ, ধরুন আমেরিকা থেকেও তার ইস্টার্ন সাইডের দিকে গ্রহণের মুভমেন্টটাই আছে, মানে সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে। তো তার ফলে আমাদের দেশের মধ্যেও যেগুলো আমাদের টেনশন আছে, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার, ইভেন বাংলাদেশের সাথেও যে বর্ডার আছে আমাদের ইস্টার্ন সাইডে, সেখানেও টেনশন হবে এবং সেই সমস্ত প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কের কিন্তু একটু চাপানুতর চলতে পারে এ সময়টা। এবং যত মানে ভারতবর্ষের থেকে আমরা যেহেতু ধরুন কলকাতা থেকে এই মুহূর্তে ব্যাপারটা দেখছি, তো যত আপনি পূর্ব দিকের দিকে অগ্রসর হবেন, ইভেন ওড়িশা কোস্ট, আমাদের অন্ধ্র কোস্ট, এই সমস্ত জায়গায় মানে উৎকল কোস্ট যেটাকে বলে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকছে, সে কোস্ট লাইন পর্যন্ত জায়গাও কিন্তু সেন্সিটিভ আছে। আন্দামান নিকোবর সেন্সিটিভ আছে, বা ধরুন থাইল্যান্ডের দিকে চলে যাচ্ছেন, চট্টগ্রামের দিকে চলে যাচ্ছেন, এ সমস্ত জায়গাতেও সমস্যা রয়েছে। এখানে কি হতে পারে সেটা হচ্ছে মাইল্ড ভূমিকম্প বা ভূমিধসের যোগ আছে, অগ্নুৎপাতের যোগ আছে, আগুন থেকে সমস্যা আসতে পারে। আর যেটা হতে পারে সেটা তো আগের জেনারেল যে ফাইন্যান্সিয়াল ঘটিত ইম্প্যাক্ট বলেছি, তার সাথে আনরেস্ট হতে পারে কিন্তু সিচুয়েশন, মানে সেখানকার যে সোশিও পলিটিক্যাল স্টেটাস, সেখানে একটু আনরেস্ট হওয়ার প্রবাবিলিটি রয়েছে। মানুষ যা চাইবে আর সেখানকার অথরিটি যেটা প্রোভাইড করবে, তার মধ্যে কোথাও একটু মিসম্যাচ হয়ে ব্যাপারটা একটু ধরুন অ্যাজিটেশনের দিকে যেতে পারে। এই ধরনের ব্যাপার ঘটার সম্ভাবনা রয়েছে। যাই হোক, কোনো বড় কোনো নেতা, স্পেশালি আমেরিকা যুক্তরাষ্ট্রে, ইভেন আমাদের দেশে, আমি বারবার বলছি আমাদের বলে নয়, সারা পৃথিবীতে রয়েছে কোনো না কোনোভাবে কোনো স্ক্যান্ডেল বা কিছু। আমি বারবার, যত বড় অধা হবে তার প্রবাবিলিটি বেশি বাড়বে। তো সেক্ষেত্রে কোনোভাবে তার কোনো গুপ্ত কিছু স্ক্যান্ডেল কিছু প্রকাশ হতে পারে, তার দ্বারা তার ফেস ভ্যালু বা ডেফামেশন হওয়ার একটা প্রবণতা কিন্তু এ সময় থেকে যাচ্ছে।
যাই হোক, মোটের উপরে আমি সব জায়গাটাই প্রায় কভার করে দিয়েছি। মেন্টালি খুব ডিপ্রেশনে থাকবেন, যেহেতু বুধ বকরি আছে বলে গ্রহণের ডিপ্রেশন সেক্টরটা খুব বেশি থাকবে। হ্যাঁ, যাদের নর্মালি রেবতী নক্ষত্রে জন্ম বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু ইম্প্যাক্ট বেশি হবে। স্পেশালি যাদের চন্দ্র মোটামুটি মীন রাশিতে 10 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে বিস্তার আছে, তাদের মধ্যে ইম্প্যাক্ট বেশি হবে। বা যাদের চৈত্র মাসে জন্ম, চৈত্র মাসের মোটামুটি 10 তারিখের পরে জন্ম, রবি 10 ডিগ্রির পরে আছে, তো তাদের ক্ষেত্রে মানে তুলা রাশির নবাংশ থেকে স্টার্ট করছে, তাদেরও কিন্তু এ সময় মেন্টালি ডিপ্রেশন বা এই ধরনের কিছু হতে পারে। ঘরে অশান্তি হওয়ার খুব প্রবণতা থাকবে। সংসারে বা এনি মিনস আপনি পিস রাখবেন। আর অথরিটির সাথে, যে আপনার কাছে যেরকম যে স্থানে অথরিটি হোক, কখনো কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, এমন কিছু কথাবার্তা বলবেন না যেটা কন্ট্রোভার্সি তৈরি করে। আমি একটু আপনাদের রাশিভিত্তিক একটু বলে দিই, যেটা চর রাশি যা আছে সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে মেষ রাশি, আমাদের কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাশি আছে, তারা কিন্তু এই সময় দুটো জিনিসের প্রতি বেশি নজর দেবেন। এক হচ্ছে লুজ স্টক করবেন না, যেখানে কন্ট্রোভার্সি আছে। আমি প্রচুর মানুষকে দেখি, যে বিভিন্ন অনুষ্ঠানেও দেখি, কমেন্ট কিছু লিখতে হবে তাই লেখে আর কি, মানে মাঝে মাঝেই এমন কিছু কথা বলে। দেখুন, এটা আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি, জেনারেল বলছি, আমাদের দেশের অধিকাংশ মানুষই আইন কানুন জানে না, বা সেটা সবাই ধরে নেয়। জানে না মানে তারা তাদের স্পেশালাইজেশন নেই, তারা জানেই না কোন কথা বললে তার কি ইম্প্যাক্ট হয়, সেটা বলার ক্ষেত্রে কতটা বাকসংযম দরকার। এটা প্রথম তো আপনার ছোট থেকেই সেই বাকসংযম থাকতে হবে, না জেনেও সেটা করা যায়। মুনি ঋষিরা বা কোনো সেজ তো কোনোদিন ল পাস করেনি, করতেও পারে, নাও করতে পারে, অধিকাংশই করেনি, তারা অন্যদিকে মার্গদর্শন তাদের মারাত্মক, কিন্তু কখনো দেখবেন লুজ স্টক করবে, কারণ তারা ওই পদ্ধতিটার মধ্যে দিয়ে এসেছে এবং তাদের আলাদা আইন টাইন জানার দরকার হয় না এমনি। কিন্তু আমি জেনারেল আমি বলছি, বহু মানুষ আছে, আমি বহু অনুষ্ঠানে দেখি এমন বাজে কমেন্ট করে, যে কোনো সময় কিন্তু তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যায়। এগুলো কিন্তু করবেন না। এই ধরনের লুজ স্টক করতে করতে আপনি ভাববেন, যেরকম পরমাণু বোমা ফাটে না, যে একটা নিউট্রন দিয়ে যখন আঘাত করে, তো ইউরেনিয়াম 92-238কে যখন আঘাত করে, তখন ওটা চেইন রিঅ্যাকশনে ভাঙতে থাকে। ঠিক সেরকমই আপনার একটা লুজ স্টক যখনই আপনি করবেন, তখন ওটা না আপনাকে প্ররোচিত করবে, যে কেউ তো আমায় কিছু বলছে না, তাহলে আমি আবার বলি, এটা একটা হ্যাবিট হয়ে যাবে। এবং এ সময় আপনি এমন জায়গায় বলে দেবেন, হ্যাঁ, তো তখন কিন্তু ওই পালে বাঘ পড়ার মতন অবস্থা হবে এবং আপনি কিন্তু ফেঁসে যাবেন সেখানে। সুতরাং কথা বলার সময় খুব সাবধান। মনে রাখবেন, জিহ্বা কিন্তু আমাদের একদম মার্কেশ আছে কালপুরুষের। সেটা খাওয়ার ক্ষেত্রেও সংযম, মানে ফ্রিতে পেলাম মানে খেতেই শুরু করে দিলাম যতক্ষণ পেটে ধরে, আর খেয়েই যাচ্ছি আমি যত খুশি, তা নয়। আর বা আপনি যদি কিনেও অনেক খান, তো খাবেন না, সেটা ক্ষমতা থাকলেও এটা সব কিছুর একটা লিমিটেশন আছে। আর এসের ক্ষেত্রে, বাক্য বলার ক্ষেত্রেও সাবধান। আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি বলছে, লুজ স্টক করবেন না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন আপনি। নাম্বার 2 হচ্ছে, পরিবারের মধ্যে আপনি যদি বয়োজ্যেষ্ঠ হন, বলুন বড় দাদা, বড় জ্যাঠা, বড় কাকু, এরকম কেউ হন, এবং আপনার অনেক ছোট ছোট ছেলে মেয়ে বা অন্যান্য আছে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবেন। মনে করুন আপনি মেইন ইনকাম করেন বাড়ির মধ্যে, তো সেটা যাচাই করবার দরকার নেই, ঠিক আছে, আপনি করেন, সেটা নিয়ে কাউকে কটু কথা শোনানোর প্রয়োজন নেই। আপনি করেন, আপনার ডিউটি আপনি করেন, না পারলে করবেন না, কিন্তু কাউকে খারাপ কথা কখনো বলবেন না যে আপনি করছেন সেটা, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, নিজের লোকের মধ্যে যদি সম্পর্ক একবার নষ্ট হয়, সে সম্পর্ক কোনোদিন জোড়া লাগে না।
দূরের লোকের সাথে সম্পর্ক নষ্ট হলেও ঠিক হয়, নিজের লোকের সাথে সম্পর্কটা মেনটেন করবেন। আর পশু পাখির প্রতি সবসময় কাইন্ড হার্টেড থাকবেন, স্পেশালি পাখিদের প্রতি। যদি পাখিদের সবসময় চেষ্টা করবেন, সবাইকেই বলছি দিতে পারেন খাবার, আপনার ক্ষেত্রে এ সময় কিন্তু শুভ ফল দেয়। তবে চেষ্টা করবেন সেটা নিরামিষ জাতীয় কোনো খাবার দেওয়ার থাকে। আচ্ছা, যদি দেখেন যে খুব গ্রস ডিপ্রেশনে যাচ্ছেন, খুব বেশি রকম, তাহলে ভগবানের নাম করবেন। যাদের কীর্তন করা হ্যাবিট আছে, হ্যাবিট মানে যারা ইউজুয়ালি নাম সংকীর্তন করেন, জানেন যারা, তারা করতে পারেন এ সময়। কোনো মন্ত্র সিদ্ধ যদি করতে চান, তার জন্য কিন্তু ভালো সময় আছে। বিশেষত মকর রাশির জন্য সব থেকে বেস্ট টাইম আছে। যদি কোনো মন্ত্র সিদ্ধ করতে চান, এই যে ডিউরেশনটা বললাম, রাত্রিবেলা ওই 9টা 10-12 পর থেকে রাত্রি 2-2:30 অবধি, এই সময়টা কিন্তু করতে পারেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, স্পেশালি আপনি যদি ফ্যামিলির সাথে করেন, অর্থাৎ আপনি যখন কোলাবোরেশনে থাকবেন, আপনি বেশি সতর্ক থাকবেন। একা আর আপনি কাকে উল্টোপাল্টা বলবেন, বললেও কেউ শুনতে পারবেন। কোলাবোরেশনে বেশি, বিশেষত নিজেদের লোকের মধ্যে। স্থির যে রাশি আছে, অর্থাৎ আমাদের বৃষ রাশি আছে, সিংহ রাশি আছে, বৃশ্চিক রাশি আছে এবং কুম্ভ রাশি আছে, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি, তারা কিন্তু আপনাদের চাকরি করুন, ব্যবসা করুন, যাদের সাথে একসাথে দিনের একটা বড় সময় কাটান, মনে করুন সকাল মোটামুটি 10:30-11টা থেকে বিকেল প্রায় 5টা-6টা-7টা পর্যন্ত, সেখানে কখনো কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন না। তাহলে প্রথম জনের ক্ষেত্রে বললাম বাড়িতে এবং কাজের জায়গাও চেষ্টা করবেন। দ্বিতীয় জনকে স্পেসিফিক্যালি বলছি কাজের জায়গায়, বিশেষত আপনি যদি চাকরি করেন, সেখানে কিন্তু কখনো করবেন না। করলে কিন্তু সমস্যা হবে। আপনি যদি খারাপ দশা অন্তর্দশায় বা যদি খারাপ স্ট্রেংথ আছে এই মুহূর্তে ছকের উইথ রেসপেক্ট টু গোচর বা পামে, তাহলে কিন্তু নেগেটিভ এফেক্ট দিয়ে দেবে এবং বড় রকম প্রসিকিউশন কিন্তু আপনার এগেনস্টে হয়ে যেতে পারে। ইনসাবঅর্ডিনেশন কখনো করবেন না। আর যে কোনো কাজ করার আগে একটু ডকুমেন্টের জায়গা থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে। আপনি যে কোনো কাজ করার আগে, বিশেষত আপনি যদি সিগনেটরি অথরিটি হন, তাহলে আপনার হায়ার অথরিটিকে একবার দেখিয়ে তারপরে সই করবেন, যদি কোথাও মনে হচ্ছে কনফিউশন আছে। এই সময় চেষ্টা করবেন, এই সময় মানে আমি 5 তারিখ রাত থেকে বলছি 16 তারিখ পর্যন্ত, এই যে ফেজটা, এই ফেজে কোনো কিছু বিক্রি করা, কেনা বা কোনো কিছু বুক করা, এই জাতীয় জিনিস চেষ্টা করবেন না করার। একান্ত আপনাকে যদি কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো পণ্ডিত বলে থাকেন যে এটা করা যেতে পারে, তবেই আপনি করবেন, আদারওয়াইজ করবেন না। আরেকটা জিনিস বলবো, বাচ্চাদের, বিশেষত যারা পড়াশোনা করছে, তাদের চেষ্টা করবেন তাদের পড়াশোনার সরঞ্জাম, বেসিক ইকুইপমেন্টস যেগুলো রয়েছে, সেগুলো যতটা আপনার সামর্থ্য আছে যদি দান করতে পারেন। দানের মধ্যে যেন ডাল অবশ্যই থাকে। হ্যাঁ, যতক্ষণ বৃহস্পতি কৃতিকা নক্ষত্র ত্যাগ না করবে, ততক্ষণ দানের ক্ষেত্রে ডাল যেন অবশ্যই থাকে। ডাল মানে কিন্তু মুগ ডাল, সবসময় সব থেকে, যেটাকে পায়াস বলে ধরা হয়, যাকে দিচ্ছেন তার উপকারে লাগবে এবং আপনার ক্ষেত্রেও কিছু পজিটিভ ফল আপনি পাবেন। আর একটা লাস্ট অংশ বলবো, আপনার বাচ্চা যদি অ্যাডলোসেন্ট গ্রোথের দিকে যাওয়ার এ সময় বয়স থাকে, মোটামুটি ধরুন 12-13 থেকে 14-15 বছরের মধ্যে, তার সাথে কন্ট্রোভার্সিতে জড়াবেন না। লাস্ট অংশ দ্বিস্বভাব বিশিষ্ট, সেটা হচ্ছে মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশি। যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে রাশি আর কি, তাদের এ সময় যদি বাইরে যাওয়ার কোনো প্রপোজাল থাকে, একান্ত যদি সেটা খুব নেসেসারি না হয়, তাহলে চেষ্টা করবেন এই ফেজটাকে একটু অ্যাভয়েড করে যেতে। স্পেশালি গ্রহণের 2 দিন আগে, মানে 8 তারিখ 9 তারিখ হচ্ছে, তাহলে 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন কোনোভাবেই ব্যাপারটাকে যদি এড়িয়ে যাওয়া যায়। যদি একান্ত যেতে হয়, তাহলে সাবধানতা নেবেন দুটো জিনিস থেকে। এক হচ্ছে আপনার ডকুমেন্টেশন প্রপারলি কিপ করবেন, আর হচ্ছে যার সাথেই ডিল করতে যাচ্ছেন যেখানে, সেখানে খুব বুদ্ধি সহকারে, খুব স্ট্র্যাটেজিক্যালি, খুব ডিপ্লোম্যাটিক্যালি কথাবার্তা বলবেন।
বেশি রকম জাহির করা এরকম কিছু করবার প্রয়োজন নেই, তাহলে সমস্যা বেশি বাড়বে। কিন্তু একটু ডিস্টার্বিং মেন্টালিটি সবসময় ফেস করবেন কোনো না কোনোভাবে, কিন্তু মানে ইউ আর গেটিং ডিস্টার্বড কোনো না কোনোভাবে, সেটা মানসিকভাবে। যাদের মধ্যে ধরুন অ্যাংজাইটি, হাইপার টেনশন এই জাতীয় সমস্যা বেশি রয়েছে, তারা কিন্তু একটু বেশি রকম প্রবলেম ফেস করবার জায়গায় রয়েছে। হ্যাঁ, এই সময় অতিরিক্ত চ্যালেঞ্জেস আসবে, অর্থাৎ যে কোনো কাজ ডেফার্ড হয়ে যেতে পারে, হওয়া কাজ, পরিবারের মধ্যে কোনোভাবে ধরুন আত্মীয় স্বজনের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হতে পারে, বা একে অপরকে দোষ দিয়ে কথা বলা লোকেরা আখেরে দুর্বল হয়, নিজেরা রেসপন্সিবিলিটি নিতে পারে না, তখন অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় এবং যথারীতি সবসময় নিজের থেকে সাবঅর্ডিনেট লোকের কাছে সেই অপরাধ চাপিয়ে দেয়। এটা দুর্বলতার লক্ষণ, এগুলো করবেন না, এগুলো ছোট থেকে চেষ্টা করবেন না করার। আপনার সমস্ত যে গুণ আছে সেই গুণকে না অন্তত 20 থেকে 25% কমিয়ে দেবে, খারাপ দশায় থাকলে আরো কমিয়ে দেবে। এই সময় যদি এক্সাম থাকে কখনো, আপনি নতুন করে কিছু পড়ার চেষ্টা করবেন না, যদি একান্ত আপনার ইনস্ট্রাক্টর না বলে থাকে, আপনি পুরনোগুলোই বারবার রিভিশন দেবেন। আর যদি কোনো সময় এমসিকিউ করতে হয় এরকম কিছু থাকে, তাহলে খুব মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবেন। আপনার জানা জিনিস কিন্তু ভুল হয়ে যেতে পারে, শুধু ব্রিচ অফ অ্যাটেনশনের জন্য অ্যাটেনশনটা মেনটেন করবেন। যাদের কিডনি জাতীয় সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময়টা নিজেদের শরীরের একটু নজর দেবেন। জেনারেল আমি কিছু শারীরিক সমস্যা বলে দিয়েছি, সেগুলো সবার জন্যই বলেছি, সেগুলো তো নজর অবশ্যই দেবেন। আপনার সাবকনশিয়াস মাইন্ডে অনেক সময় অনেক কিছু প্লে করতে পারে এবং আপনাকে আপনার পথ থেকে ডাইভারশন করতে পারে, এবং সেটা অনেক সময় গ্রস ডিপ্রেশন, অ্যাংজাইটি, হ্যাঁ, একটা সাডেন অ্যাঙ্গার, আর্গুমেন্টেটিভ নেচারে নিয়ে যেতে পারে। কন্ট্রোল করবেন। ভালো থাকবেন সবাই।